অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও নামমাত্র মূল্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। গ্রামের অনেক মেয়ে বাসায় সমস্যা থাকে, তারা পড়ালেখা করতে পারে না। যদি বিনা বেতনে পড়াতে পারে, লেখাপড়া একটু ভালো করতে পারবে। মিল ডিজিটাল পুনরায় চালু করা এবং অষ্টম শ্রেণী পর্যন্ত অবশ্যই এটা প্রয়োজন। ক্লাসরুম বাড়াতে হবে, প্রতি বছর একটি একটি করে বাড়াতে হবে, যেটি হচ্ছে 2010-এর শিক্ষানীতির পরে প্ল্যান করা হয়েছিল। এমপিও কার্যক্রম বা জাতীয়করণ কার্যক্রম আরো বৃদ্ধি করতে হবে। আর যে সমস্ত জেলায় সেটা অনেক বেশি নেওয়া হচ্ছে, সেখানে কিন্তু আমাদেরকে অবৈতনিক করার কাজ করতে হবে। উজ্জ্বল, মাধ্যমিকে শিক্ষার্থী ঝরে পড়া ঠেকাতে আগামী 5 বছরের মধ্যে অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা কার্যক্রম চালু করবে সরকার। যদিও অবকাঠামো ও শিক্ষক সংকট বড় চ্যালেঞ্জ এবং হিসেব বলছে প্রাথমিকে 66,000 স্কুলের মধ্যে এই সুবিধা আছে 5,000 স্কুলে। আসছো ফুপি? আমি ইউটিউবার। ইচ্ছা নাই তারা অন্যদিকে যেতে পারবে, এই ক্ষেত্রে আমাদের বেকারত্ব কমে যাবে। আমার কাছে এটা পজিটিভ মনে হয়। পড়াশোনার চাইতে কন্টেন্ট মেকিংটা অবশ্যই আপনি প্রায়োরিটি দিতে পারবেন, এটাকে আলাদা একটা খাত হিসেবে বিবেচনা করতে পারবেন। হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছে, এটা কিন্তু অন্যদেরকে খুব ডিসকারেজ করে যে পড়াশোনা করে আর হবেটা কি। আমি দেখছিলাম সোশ্যাল মিডিয়া ব্যবহার করলে এখন মোবাইলে স্ক্রলিং করলে দেখবেন নানা রকম কন্টেন্ট, এর মধ্যে যে শিক্ষণীয় যে কন্টেন্ট সেগুলো অনেক কম। এর পাশাপাশি এই শিক্ষণীয় কন্টেন্টের বাইরেও যারা কন্টেন্ট ক্রিয়েট করছেন, এই কন্টেন্ট ক্রিয়েট করার পরেই কিন্তু বিরূপ প্রভাব পড়ছে বিশেষজ্ঞরা বলছেন সমাজে। এবং এই যে সারা জীবন একটি লম্বা সময় ধরে শিক্ষা কার্যক্রম চালাতে হয় শিক্ষার্থীদেরকে, সেই শিক্ষা জীবন শেষ করার পরে একটা অনিশ্চয়তা কিন্তু সবার মধ্যে কাজ করে। সেই অনিশ্চয়তা হলো আর্থিক অনিশ্চয়তা। এখন তো পুরো এই নিয়েও থাকছে প্রতিবেদন। পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। 7 মাস 8 মাস বয়সে প্রচুর মিসক্যারেজের ইনফরমেশন আসতেছে আমার কাছে। আমরা যদি ফ্রিজিয়ান গরুর এই সুবিধাটা পেতে চাই, অবশ্যই তার ব্লাড পার্সেন্টেজ লেভেল আমাদের 65 পর্যন্ত রাখতে হবে। আমরা যে গাভীগুলো তৈরি করবো তাদের অসুখ বিসুখ কম হবে, তারা কার্বন নিঃসরণ কম করবে, কম খাদ্য খেয়ে বেশি দুধ দিবে, তাদের অনেকগুলো বাচ্চা দিবে। ক্রস ব্রিডের মাধ্যমে অনেকগুলো বুল তৈরি করব, যে বুলগুলো আমাদের দেশীয় যে ক্রস ব্রিড আছে, এই ক্রস ব্রিডগুলোকে দেওয়ার ফলে তাদের দুধ উৎপাদন বাড়বে, কিন্তু ফ্রিজিয়ানের পার্সেন্টেজ বাড়বে না। কৃত্রিম প্রজননে সারা দেশে ছড়িয়ে পড়ছে উন্নত জাতের গরু, বাড়ছে মাংস ও দুধ উৎপাদন। গরুর শুক্রাণু বিক্রি করে 26 কোটি টাকা বেশি আয় করেছে সরকারি সংস্থা। এখন দুপুরে এই নিয়েও আমরা বিস্তারিত জানাবো, তবে শুরুতেই অষ্টম শ্রেণী পর্যন্ত বিনা বেতনে শিক্ষা কার্যক্রম প্রসঙ্গ। ঝরে পড়া রোধে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অবকাঠামোর অভাব ও শিক্ষক সংকটে ক্ষেত্রে চ্যালেঞ্জ হলেও শিক্ষার্থীদের স্বার্থে দ্রুতই বাস্তবায়নের তাগিদ শিক্ষাবিদদের। তবে কোন পদ্ধতিতে এটি করা হবে তা প্রাথমিক ও গণশিক্ষা সচিব এবং শিক্ষামন্ত্রী এখন টেলিভিশনে একান্ত সাক্ষাৎকারে জানিয়েছেন বিস্তারিত। বললেন 65,500 সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 5,000 স্কুল অষ্টম শ্রেণী পর্যন্ত করতে হবে, আর মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে নেওয়া হবে জেলা ভিত্তিক সিদ্ধান্ত। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিল 20,13,000 শিক্ষার্থী। এই একই ব্যাচ 5 বছর আগে যখন 2018 সালের প্রাথমিক শিক্ষার সমাপনী পরীক্ষা দেয়, তখন তাদের সংখ্যা ছিল 30,95,000। অর্থাৎ একটি ব্যাচ থেকেই মাধ্যমিক পর্যায়ে ঝরে পড়েছে প্রায় 11 লাখ শিক্ষার্থী। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বড়ইবাড়ি আলহাজ কসিমউদ্দিন ইনস্টিটিউট ও কলেজ। জরাজীর্ণ টিনের ঘরে পড়াশোনা করা এখানকার অনেক শিক্ষার্থী ঝরে পড়ে মাধ্যমিক পর্যায়ে। কেউ ছিটকে গেছে পারিবারিক অসচ্ছলতায় বাল্যবিয়ের কারণে, আবার অনেকে ঝরে পড়েছে পরিবারের আর্থিক সংকটে কাজে জড়িয়ে পড়ার কারণে। অথচ প্রাথমিকের মতো মাধ্যমিকেও স্বল্প মূল্যে পড়ার সুযোগ মিললে তাদের জীবনের গল্পটাও অন্যরকম হতে পারত। শিশু শ্রমের দিকে চলে যায়, ধাপিত হয়, তাদের পড়ালেখা থেকে তারা বঞ্চিত। অনেক সময় বাল্য বিবাহ হয়ে যাচ্ছে, কারণ অভিভাবকরা তাদের পড়ালেখার খরচ বহন করতে পারেন না। গ্রামের অনেক মেয়ে বাসায় সমস্যা থাকে, তারা পড়ালেখা করতে পারে না। অনেক সময় আমাদের বাড়ি থেকে টাকা দিতে অসুবিধা হয়। প্রাইমারি স্কুলে যেরকম আর কি ফ্রি ছিল, সেরকম যদি এখনো যদি ফ্রি হয় তাহলে আমাদের জন্য ভালো হয়। এই যে প্রাথমিক থেকে মাধ্যমিক শেষ করার আগেই প্রায় অর্ধেক শিক্ষার্থী ঝরে পড়া, তা রোধে নিম্ন মাধ্যমিক তথা অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক শিক্ষা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এটি বাস্তবায়ন হলে
প্রাথমিকের পরে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও বিনামূল্যে বা নামমাত্র মূল্যে শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে পারবে। এ খবর যেন অনেক অভিভাবকের মাঝেও এনেছে স্বস্তি। যদি বিনা বেতনে পড়াতে পারে তো অনেকের ছেলে মেয়ে অনেক লেখাপড়া একটু ভালো করতে পারবে। জাতীয় শিক্ষানীতি 2010 স্পষ্ট বলা আছে দেশের প্রাথমিক শিক্ষা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত, যা বাস্তবায়নে 2011 সালেই কার্যক্রম শুরু হলেও শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সমন্বয়ের অভাবে পিছিয়ে পড়ে সেই উদ্যোগ। এখন 65,566টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে মাত্র 995টিতে আছে অষ্টম শ্রেণী পর্যন্ত। এখন প্রশ্ন, কিভাবে নিম্ন মাধ্যমিক পর্যন্ত শিক্ষা অবৈতনিক হবে? শিক্ষাবিদরা বলছেন, নিম্ন মাধ্যমিক পর্যন্ত শিক্ষাকে বিনামূল্যে করতে এখন অনেক বড় চ্যালেঞ্জ অবকাঠামোর অভাব ও শিক্ষক সংকট। তবু শিক্ষার্থীদের স্বার্থে দ্রুত তা বাস্তবায়নের তাগিদ। অনেক সমালোচনা আসবে, অনেক স্বার্থান্বেষী মহল আছে তাদের স্বার্থ উদ্ধারের জন্য বলবে, কিন্তু সরকারকে তার অবস্থানে স্ট্রং থাকতে হবে। আমাদের এখনকার যে স্কুল কাঠামো, অবকাঠামো, সেই অবকাঠামো কিন্তু ক্লাস 5 পর্যন্ত ক্লাসরুম বাড়াতে হবে, প্রতি বছর একটি একটি করে বাড়াতে হবে, যেটি হচ্ছে 2010 শিক্ষানীতির পরে প্ল্যান করা হয়েছে। এদিকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল বাস্তবায়নেরও পরামর্শ এই শিক্ষা বিশ্লেষকের। আমি মনে করি যে মিড ডে মিল যেটা চালু করা হয়েছিল এখন কিন্তু সব জায়গায় এটা নেই, সেটিকে পুনরায় চালু করা এবং অষ্টম শ্রেণী পর্যন্ত অবশ্যই এটা প্রয়োজন ছেলেমেয়েদেরকে ধরে রাখার জন্য। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, আগামী 3 বছরের মধ্যে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণী পর্যন্ত কার্যকরের লক্ষ্য সরকারের। এই সময়ের মধ্যে আরও 1000 সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করা হবে। এজন্য সব প্রাথমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণী পর্যন্ত চালুর প্রয়োজন হবে না। করে দেখেছি 5000-এর কাছাকাছি সরকারি প্রাথমিক বিদ্যালয় যদি আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত চালু করতে পারি এখন, এবং এক্সিস্টিং যে মাধ্যমিক নিম্ন মাধ্যমিক যে স্কুলগুলো আছে সেখানে যদি সরকার অবৈতনিক করে দিতে পারে তাহলে আমাদের দুইটা পারপাস সার্ভ হবে। একটা হবে অষ্টম শ্রেণী পর্যন্ত অবৈতনিক হয়ে যাবে, পাশাপাশি প্রাথমিক শিক্ষা আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত সরকার তখন ঘোষণা করতে পারবে। আর শিক্ষামন্ত্রী বলছেন, অবৈতনিক শিক্ষার জন্য নেওয়া হবে জেলা ভিত্তিক সিদ্ধান্ত। যে সমস্ত জেলায় ন্যূনতম খরচে যেখানে নিম্ন মাধ্যমিকটা নেওয়া যাচ্ছে, আমাদের সেখানে হয়তো বা হস্তক্ষেপের প্রয়োজন হবে না, সেখানে হয়তো বা এমপিও কার্যক্রম বা জাতীয়করণ কার্যক্রমটা আরও চালিয়ে নিতে হবে, আরও বৃদ্ধি করতে হবে। আর যে সমস্ত জেলায় সেটা মানে অনেক বেশি নেওয়া হচ্ছে সেখানে কিন্তু আমাদেরকে অবৈতনিক করার কাজ করতে হবে। এসএসসি ও সমমানের পরীক্ষায় শিক্ষার্থীর সংখ্যা দ্বিগুণ হতে যেখানে সময় লেগেছে 15 বছর, সেখানে আগামী 5 বছরে তা পূরণের লক্ষ্য শিক্ষা মন্ত্রণালয়ের। 15 বছরে দ্বিগুণ হওয়াটাকে যদি 5 বছরে করতে পারি তাহলে কিন্তু আমরা মনে করি যে অনেক কিছু, এবং সেটা সম্ভব। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ডিজিটাল মাধ্যমে নানা রকম মানহীন ভিডিও কন্টেন্ট বানিয়ে বিপুল অর্থের মালিক বনে গেছেন শিক্ষার্থী সহ অনেক তরুণ। অল্প বয়সেই মোটা অঙ্কের আয়ের কারণে অনেকের কাছেই গৌণ হয়ে পড়েছে শিক্ষা। যেখানে কি ভাবছেন তরুণরা? সমাজ বিশ্লেষকরা বলছেন, শিক্ষা জীবন শেষে আর্থিক অনিশ্চয়তাই এই পথে তরুণদের ধাবিত করছে। বিস্তারিত জানার চেষ্টা করেছেন সহকর্মী দেবরাজ দেব। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে, এই যে এই প্রবাদটি ছোটবেলা থেকে আমরা শুনে বড় হয়েছি, সেটি এই 2024 সালে এসে কতটা কার্যকরী সেটা আজকের এই প্রতিবেদনে জানার চেষ্টা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঢু দিলেই আগে চোখে পড়তো ব্যবহারকারীদের স্ট্যাটাস কিংবা ছবি। এখন নিউজফিড স্ক্রলিংয়ে যার স্থান দখল করে নিচ্ছে ভিডিও কন্টেন্ট, যা ভার্চুয়াল দুনিয়ায় অনেকের কাছে নির্মোহ বিনোদন হলেও মান নিয়ে রয়েছে নানা তর্ক বিতর্ক। কিছু কন্টেন্ট প্রাতিষ্ঠানিকভাবে তৈরি হলেও বেশিরভাগই ব্যক্তি নির্মিত। আম গাছে আম নেই, শুধু আছে পাতা, সিঙ্গেল আমি ভালো আছি, খাস না আমার মাথা। কিন্তু কেন এত কন্টেন্টের জোয়ার বইছে ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ ইউটিউবে? সবটাই কি স্বাভাবিক জীবনযাপনের আনন্দ, উচ্ছ্বাস কিংবা উৎসাহ থেকে করা? তা বলা যাচ্ছে না একেবারেই, কারণ এসব কন্টেন্ট থেকে তৈরি হয়েছে ডলার আয়ের সুযোগ।
এসব কন্টেন্ট থেকে গড়ে একজন কন্টেন্ট ক্রিয়েটর আয় করছেন 20,000 থেকে লক্ষ টাকা পর্যন্ত। সেখানে স্নাতক পাশ করা তরুণ গড়ে 25,000 টাকা বেতনের চাকরিতে যোগ দিচ্ছেন। পাশাপাশি ছোট ব্যবসায়িক তরুণদের আয়ও এ সকল কন্টেন্ট ক্রিয়েশনকে ছাড়াতে পারছে না। যেখানে অন্যান্য যে কোনো অ্যালায়েন্সগুলো কিন্তু অনেক বেশি এগিয়ে যাচ্ছে ক্রমশই, সেখানে ওআইসির ভূমিকা আসলে কতটুকু এটা প্রশ্ন করার মতনই জায়গা। পড়ালেখাকে ব্যর্থ বিনিয়োগ ভাবছেন অনেকে, তবে সেটি মানতে নারাজ এই কন্টেন্ট ক্রিয়েটর। আসলে ইঞ্জিনিয়ারিং সাইটে থাকারও ইচ্ছা আছে। রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশকৃত লাবিদ রাহাত বলছেন, এই মাধ্যমে সাময়িক অর্থ আসলেও পড়ালেখার জ্ঞানই টিকিয়ে রাখবে একজন নির্মাতাকে। আমার পড়াশোনা চলছে, বা আমি যদি বলি 15-16 বছর বয়স, আমার কখনোই কন্টেন্ট ক্রিয়েশন হওয়া উচিত না, বিকজ এটা কোনোদিনই সাস্টেনেবল না। ইভেন আমিও হয়তো বা 1 বছর পর হারিয়ে যেতে পারি, সো এটার কোনো ঠিক নাই। আমি যদি এখনও চাকরির দিকে যেতে চাই, অ্যাটলিস্ট হয়তো বা আমার টাকার অ্যামাউন্টটা কম হবে, বাট আমি কিন্তু শিওর শর্ট একটা ইনকাম করব। আমার মনে হয় না কখনোই যে এডুকেশন জিনিসটা মানে শুধু পড়াশোনা করছি এখন আমি টাকা ইনকাম করব, এইটা ফার্স্ট প্রায়োরিটি কারো ছিল। ফার্স্ট প্রায়োরিটি ছিল যে আমার জ্ঞান অর্জন করা লাগবে, আমার নিজেকে পরিপূর্ণ করা লাগবে, অ্যান্ড দেন ওখান থেকে টাকাটা আসবে, এটা সেফ ইনভেস্টমেন্ট। অর্থ, মেধা ও শ্রম দিয়ে 18 থেকে 20 বছর পড়াশোনা করে একজন ব্যক্তি যখন অর্থের নিশ্চয়তা পায় না, সেখানে কি করবেন তারা? এমন প্রশ্ন করি বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের। সেখানে মিলল দুরকম মতই। তবে পড়ালেখাকে অপ্রয়োজনীয় মানতে নারাজ বেশিরভাগ শিক্ষার্থী। বাংলাদেশে গড়ে সবাই অনার্স পাস করছে, সবাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, বাট শেষ পর্যন্ত নিজের প্রত্যাশা অনুযায়ী চাকরি পাচ্ছে না। যাদের পড়াশোনার ইচ্ছা নাই তারা অন্যদিকে যেতে পারবে, এই ক্ষেত্রে আমাদের বেকারত্ব কমে যাবে। আমার কাছে এটা পজিটিভ মনে হয়। ইউনিভার্সিটির পড়ালেখার পাশাপাশি কিন্তু এক্সপিরিয়েন্স গেইন করা একটু টাফ, সম্ভব বাট টাফ। এত কিছুর পরে আপনাকে পেমেন্ট দিচ্ছে 20,000 টাকা মাসে। এখন ঢাকা শহরে 20,000 টাকা মানে সব কিছু মিলে একটা মানে পোস্ট গ্র্যাজুয়েট করা একটা মানুষের জন্য খুবই টাফ। পড়াশোনার চাইতে কন্টেন্ট মেকিংটা অবশ্যই আপনি প্রায়োরিটি দিতে পারবেন, এটা আলাদা একটা খাত হিসেবে বিবেচনা করতে পারবেন। সমাজের এমন পরিবর্তনে শিক্ষা জীবন শেষে কর্মজীবনে নিশ্চয়তাহীনতার দায় রয়েছে বলে মনে করেন সমাজবিজ্ঞানের বিশেষজ্ঞরা। শিক্ষার বিনিয়োগ দীর্ঘমেয়াদী হলেও টেকসই বলে মনে করেন তারা। আমি দেখেছি দারুণ একটা কবিতা আবৃত্তি, দারুণ একটা লেখা, আমার কাছে খুব অ্যানালিটিক্যাল লেগেছে। সেটার ভিউয়ার হয়তো 100 জন 200 জন, একটা খুবই জোকিংলি লেখা, সেটা থেকে শেখার মতো আসলে তেমন কিছু নাই, সেটার ভিউয়ার হয়তো 50 লক্ষ কিংবা 5 কোটি। সে হঠাৎ করে অনেক টাকার মালিক হয়ে গেছে। এটা কিন্তু অন্যদেরকে খুব আমি বলবো যে কি ডিসকারেজ করে, যে পড়াশোনা করে আর হবেটা কি। আমাদের জেনারেশন যেন আমি দেখেছি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়েছে, একজন ডক্টর ইঞ্জিনিয়ার হয়েছে। আমার কাছে কিন্তু মনে হচ্ছে আমি ওরকম হতে চাই। আমাদের রোল মডেলটা ছিল তারা। এখনকার জেনারেশনের রোল মডেল কিন্তু আর আমি থাকতে পারছি না, বিকজ সে দেখছে আমি একটা ফাইন্যান্সিয়ালি স্ট্রাগলিং লাইফে আছি। আমি ইউটিউবার হবে। তবে বিশ্লেষকরা এটিও বলছেন, ডিজিটাল মাধ্যমের এই খাতকে সঙ্গে নিয়েই এগিয়ে যেতে হবে দেশকে। তবে সেখানে সামাজিক মূল্যবোধ রক্ষায় সমাজের চিন্তার জায়গায় পরিবর্তন আনাটাও জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। আজকের ভিডিওতে I'm going to surprise my parents with a car, but দেবরাজ দেব, এখন ঢাকা। কৃত্রিম প্রজননের মাধ্যমে কয়েক বছরের প্রাণী সম্পদ খাতে ঘটেছে নীরব বিপ্লব। সারা দেশে ছড়িয়ে পড়েছে উন্নত জাতের গরু। মাংস উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হয়েছে বাংলাদেশ। কম খরচে বেশি দুধ ও মাংস উৎপাদন সহ সরকারের মনোযোগ এই খাতের মান উন্নয়নে। তবে এই ক্ষেত্রে পশুর তথ্য সংরক্ষণ জরুরি বলে জানান বিশেষজ্ঞরা। আহাদ আহমেদের ছবিতে হাসিব বিল্লার রিপোর্ট। বাঁকানো শিং, লাল ধূসর রং, মাঝারি আকারের আকর্ষণীয় দেশি গরু পাবনা ক্যাটেল কিংবা রেড চিটাগাং, মুন্সিগঞ্জের মীর কাদিম অথবা নর্থ বেঙ্গল সংকর হয়ে রূপ নিয়েছে উন্নত জাতে। নাম হয়েছে শাহিওয়াল কিংবা হলিস্টিন ফ্রিজিয়ান ক্রস। 1.5 লিটার দুধের দেশি গাভী বিদেশি মিশ্রণের পর দুধের গড় পরিমাণ বেড়ে হয়েছে 10 লিটার। কোনো ফ্রিজিয়ান দৈনিক দুধ দেয় 40 লিটার পর্যন্ত। মাংস হয় 500 থেকে 1000 কেজি কিংবা তারও বেশি। তবে ইউরোপের শীতপ্রধান দেশের এই গরু দেশের উষ্ণ আবহাওয়ায় মানিয়ে নিতে পারে না, দেখা দেয় নানা রোগবালাই। তাপদাহের জন্য আমাদের 25 থেকে 30% দুধ উৎপাদন কমে গেছে। 7 মাস 8 মাস বয়সে প্রচুর মিসক্যারেজের ইনফরমেশন আসতেছে আমার কাছে। তাই আবহাওয়া বিবেচনায় দেশি গরুকে 50 থেকে 60% ফ্রিজিয়ান বীজ দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। অধিক প্রোডাকশনের জন্য আমরা এই গরুটা যে নিয়ে আসছি, আমাদের দেশে এই উদ্দেশ্যটা সফল হচ্ছে না কিন্তু এই জলবায়ুর বিরূপ কারণে। এবং আমরা যদি ফ্রিজিয়ান গরুর এই সুবিধাটা পেতে চাই, অবশ্যই তার ব্লাড পার্সেন্টেজ লেভেল আমাদের 65 পর্যন্ত রাখতে হবে।
1973 সালে অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশে নিয়ে আসা হয় ফ্রিজিয়ান জাতের ষাঁড়। দীর্ঘ 50 বছর ধরে জাত উন্নয়নের মাধ্যমে সারা দেশে ছড়িয়েছে এই উন্নত জাতের গরু। গবাদি পশুর জাত উন্নয়নের লক্ষ্যে 1959 সালের সাভারে 2613 একর জমির ওপর প্রতিষ্ঠিত হয় কেন্দ্রীয় গো প্রজনন কেন্দ্র এবং দুগ্ধ খামার। এই খামারে উন্নত জাতের ষাঁড় ও ষাঁড়ের বীজ উৎপাদিত হয় এবং তা সারা দেশে বিতরণ করা হয়। এই গো প্রজনন কেন্দ্রে এখন ষাঁড়ের সংখ্যা 126টি। সারা দেশে মোট উৎপাদিত গরুর প্রায় অর্ধেক বীজ সরবরাহ করা হয় এখান থেকে। সাভারের কৃত্রিম গো প্রজনন কেন্দ্রে একটি ষাঁড়ের কোড নাম RP194। ফ্রিজিয়ান শঙ্কর জাতের এ ষাঁড় 7 বছরে শুক্রাণু দিয়েছে 4,86,000 ডোজ। প্রতি ডোজ শুক্রাণুর দাম 75 টাকা ধরলে প্রায় 3,65,00,000 টাকা আয় হয়েছে একটি ষাঁড় থেকে। এরকম 126টা ষাঁড় থেকে সপ্তাহে একদিন করে শুক্রাণু সংগ্রহ করা হয়। একটি ষাঁড় থেকে একবারে 8 মিলিলিটার করে শুক্রাণু নেওয়া হয়, যা গবেষণাগারে প্রস্তুত করা হয় 500 গাভীর জন্য। অত্যাধুনিক ল্যাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এর গুণগত মান বজায় রাখা হয়। এরকম প্রতি স্রোতে স্পার্ম থাকে কমপক্ষে 25 মিলিয়ন, যা প্রজননের জন্য হিমায়িত করে রাখা হয়। এ অবস্থায় শুক্রাণু সংগ্রহ করা যায় 100 বছর। চাহিদার আলোকে তা পাঠিয়ে দেওয়া হয় দেশের বিভিন্ন প্রান্তে। অনেকগুলো ক্যান্ডিডেট বুল থাকে, এখান থেকে খুব অল্প সংখ্যক সিলেকশন দেওয়া হয় যেগুলাই আসলেই ভালো দুধ এবং মাংসের জন্য উপযোগী। সেই ধরনের বুল থেকেই শুধু মাঠ পর্যায়ে আমরা সিমেন্ট সরবরাহ করি। আমরা যে গাভীগুলো তৈরি করবো তাদের অসুখ বিসুখ কম হবে, তারা কার্বন নিঃসরণ কম করবে, কম খাদ্য খেয়ে বেশি দুধ দিবে, তাদের অনেকগুলো বাচ্চা দিবে। 1973 সাল থেকে এ পর্যন্ত সরকারিভাবে 6,62,00,000 ডোজ শুক্রাণু উৎপাদন হয়েছে। 2023 সালে এখানে উৎপাদন হয়েছে 35 লাখ ডোজ। শুধু শুক্রাণু বিক্রি করে গত বছর সরকারের আয় 26,27,00,000 টাকা। কৃত্রিম প্রজনন ব্যবস্থা গতিশীল করতে আমেরিকা থেকে উন্নত জাতের 10টি ফ্রিজিয়ান ষাঁড় ও 50টি বকনা এনেছে সরকার। আমেরিকান এক একটি গাভী 60 থেকে 90 লিটার পর্যন্ত দুধ দেয়। বাংলাদেশের ক্রস ফ্রিজিয়ান গাভীকে এ জাতের ষাঁড় দিয়ে 50% ক্রস ব্রিডিং করালে দুধের পরিমাণ বাড়বে কয়েক গুণ। যে গাভীর থেকে এখন আমরা 8-10 লিটার দুধ পাচ্ছি, সেখান থেকে 20, 25 বা 30 লিটার দুধ পাওয়া যাবে। এইভাবেই নাম্বার অফ অ্যানিমেলকে না বাড়াইয়া, নাম্বার অফ গাভী সংখ্যা না বাড়ায় আমরা কিন্তু দুধ উৎপাদন বাড়াতে পারবো। একই সাথে ক্রস ব্রিডের মাধ্যমে অনেকগুলো বুল তৈরি করব, যে বুলগুলো আমাদের দেশীয় যে ক্রস ব্রিড আছে এই ক্রস ব্রিডগুলোকে দেওয়ার ফলে তাদের দুধ উৎপাদন বাড়বে, কিন্তু ফ্রিজিয়ানের পার্সেন্টেজ বাড়বে না। সরকারের পাশাপাশি সিমেন্ট উৎপাদন করছে ব্র্যাক, এসিআই, আমেরিকান ডেইরি, ঠাকুরগাঁও ডেইরি, ইজাব, লালতির, সজাগ ও মিলভিটা। দেশে মোট প্রজননক্ষম গাভীর সংখ্যা 1,15,00,000। এদের জন্য বছরে প্রয়োজন 2,30,00,000 ডোজ শুক্রাণু। প্রাণী সম্পদ অধিদপ্তরের উৎপাদন সক্ষমতা 50 লাখ ডোজ আর বেসরকারি 11টি প্রতিষ্ঠান মিলে সিমেন্ট উৎপাদন সক্ষমতা আরও প্রায় 50 লাখ ডোজ। বাকিটা পাওয়া যায় প্রাকৃতিকভাবেই। দেশে মোট গরুর সংখ্যা প্রায় 2,46,00,000, যার প্রায় 60% দেশি গরু আর বাকিটা ফ্রিজিয়ান আর শাহিওয়াল। দেশে গবাদি পশু পালনের পরিসর বাড়লেও পশুর তথ্য সংরক্ষণ হয় না বেশিরভাগ খামারে। জানা যায় না পশুর জাত, খাদ্যাভ্যাস, রোগব্যাধি সহ নানা তথ্য। আমার খামারিরা মাঠ পর্যায়ে রেকর্ড রাখতে চায় না, কারণ রেকর্ড ছাড়া আপনি কোনটা ভালো কোনটা মন্দ এটা বলতে পারবেন না। এর জন্য খামারিদের লাভ ক্ষতি প্লাস ভালো বুল, ভালো গাভী খুঁজে বের করতে রেকর্ড কিপিং করতে হবে, ম্যানেজমেন্ট উন্নত করতে হবে। এ অবস্থায় 2025 সালের মধ্যে 50,000 গবাদি পশুকে অনলাইন নিবন্ধনের আওতায় আনার উদ্যোগ নিয়েছে প্রাণী সম্পদ অধিদপ্তর। নিবন্ধিত পশুর কানে লাগানো হবে বারকোড। এভাবে মানসম্পন্ন দুধ ও মাংস উৎপাদনে জোর দেওয়া হচ্ছে। মানসম্পন্ন উৎপাদন করতে গেলে কিন্তু তাকে তার খাবারটা হইতে হবে একেবারে শুদ্ধ, ঘরটা হইতে হবে আরও বায়োলজিক্যাল সিস্টেম ইঞ্জিনিয়ারিং আমরা বলি, সেই ধরনের একটা শরীর চর্চা ব্যবস্থা থাকবে। বাংলাদেশের সর্বত্র ঘরবাড়ি হয়ে গেছে, তারপর আমরা বিকল্প চিন্তা করছি এটা জেগে ওঠা নতুন চরগুলোতে কোনো কিছু করা যায় না। প্রতিদিনই আমরা প্রতিদিনকে ছাড়াই যাচ্ছি, মানে উৎপাদনটা যাতে আরও বিশুদ্ধ হয় সেটার মধ্যে আমরা আছি। আমরা এটা চলতে থাকলে কিন্তু একসময় রপ্তানি বাস্তবায়ন হবে। কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশি পশুরও জাত উন্নয়ন সম্ভব। তাই ভালো মানের দেশি ষাঁড় সংগ্রহ, সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্ব দিতে হবে সরকারকে। আসিফ বিল্লাহ, এখন, ঢাকা। নওগাঁয় হাটে উঠতে শুরু করেছে কোরবানির পশু। প্রতি হাটে লেনদেন হচ্ছে কোটি টাকার বেশি। তবে গোখাদ্যের বাড়তি দামে পশু মোটাতাজাকরণে খরচ বেড়েছে খামারিদের, যার প্রভাব পড়েছে পশুর দামে। এ নিয়ে বিস্তারিত জানবো সহকর্মী আব্বাস আলীর কাছ থেকে।
আব্বাস, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন, আর এবার দাম কেমন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, কুরবানির ঈদ যত ঘনিয়ে আসছে কৃষক এবং খামারিদের ব্যস্ততা তত বাড়ছে। আমি এখন অবস্থান করছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মাতাজি হাটে। এই হাটটি জেলায় যেই কয়টি হাট রয়েছে তার মধ্যে একটি এই মাতাজি হাট। এখানে আসলে বেলা 12টার পর থেকে গবাদি পশুগুলো হাটে নিয়ে আসা শুরু হয়, কিন্তু হাটের বেচা কেনা শুরু হয় দুপুর 2টা থেকে শুরু করে বিকেল 5:30 পর্যন্ত। এখানে বিভিন্ন উপজেলা থেকে নিয়ে আসা হয় এবং পাশের রাজশাহী জেলার তানোর, মোহনপুর উপজেলায় এবং পার্শ্ববর্তী জয়পুরহাট জেলা থেকে আসলে যারা খামারি রয়েছেন তারা এই হাটে বিক্রি করার জন্য নিয়ে আসেন এখানকার খামারিরা। এছাড়া যদি ব্যবসায়ীর কথা যদি বলি, যে ঢাকা, ময়মনসিংহ এবং চট্টগ্রাম থেকে ব্যবসায়ীরা এখানে আসলে বিক্রি করার জন্য নিয়ে আসেন। আমরা এই খামারিদের সঙ্গে কথা বলে যেমনটি জেনেছি যে তারা এই বছর আসলে এই গবাদি পশু পালন করতে তাদের খরচ কিছুটা বেড়েছে, অর্থাৎ প্রতিটি গরুতে, অর্থাৎ গোখাদ্যের দাম বেড়ে যাওয়ার কারণে প্রতিটি গরুতে তাদের খরচ বেড়েছে 3 থেকে 4,000 টাকা খরচ বেশি পড়ছে। অর্থাৎ যদি বলি যে ভুসি এখানে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি, ময়দা 40 টাকা কেজি এবং দানাদার ফিড বিক্রি হচ্ছে প্রায় 65 থেকে 70 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ গোখাদ্যের দাম বাড়ার কারণে গবাদি পশুর পরিচর্যার খরচ বেড়ে যাচ্ছে। এখানে যদি বলি যে আজ এই হাটে যে পরিমাণ গরু সরবরাহ হয়েছে, এখানে প্রায় কুরবানির যোগ্য যে পশু রয়েছে 60,000 টাকা থেকে শুরু করে প্রায় 1,40,000 টাকার মধ্যে গবাদি পশু আমরা বেচাকেনা হতে দেখেছি। এখানে আসলে যারা কোরবানির কিনতে আসেন তারা আগেভাগে কিনতে আসেন, কারণ তারা কিছুটা কম দামে পাওয়ার আশায় আসলে আগেই তারা এই কোরবানির পশুগুলো কেনার জন্য আসছেন। যদি বলি যে জেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে এই জেলায় প্রায় 34,500 জনের মতো খামারি রয়েছেন, যারা প্রায় 7,28,000-এর মতো ষাঁড়, গরু, বলদ, বকনা এবং খাসি এবং ছাগল তারা লালন পালন করেছেন। জেলার চাহিদা রয়েছে প্রায় 3,28,000 পিসের মতো। বাকি যেই গবাদি পশু রয়েছে তারা কৃষকের ঘরে থাকবে এবং উদ্বৃত্ত কিছু পশু আসলে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হবে। এখানে আমি এই হাটে কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখন প্রায় কোটি টাকার মতো বেচাকেনা হচ্ছে, কিন্তু যখন ঈদ ঘনিয়ে আসবে তাদের বেচাকেনা তত বাড়বে, অর্থাৎ প্রায় 1.5 থেকে 2 কোটি টাকার মতো পশু কেনা বেচা হবে, এমনটাই তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছ থেকে এই হাট থেকে সর্বশেষ। উজ্জ্বল। নওগাঁ থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্বাস আলী। ১৭তম সমুদ্রগামী জাহাজ বহরের মাইলফলক ছুঁয়েছে বাংলাদেশ। এ খাতে বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে 1800 কোটি ডলারে। এসব জাহাজে পণ্য পরিবহন করে বৈদেশিক মুদ্রার সাশ্রয় শুধু নয়, জাহাজ ভাড়া দিয়েও বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে খাত। বাড়ছে নাবিকদের কর্মসংস্থানও। শিপিং এজেন্টরা বলছেন, আগামীর চাহিদা পূরণে কার্গো জাহাজের পাশাপাশি দেশীয় পতাকাবাহী কন্টেইনার জাহাজের সংখ্যাও বাড়ানো দরকার। আরও জানাচ্ছেন হাজেরা শিউলি। ডলার সংকটে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যে কিছুটা ভাটা পড়লেও সমুদ্রগামী জাহাজ কেনা থেমে থাকেনি। মূলত কর ছাড়ের সঙ্গে সরকারি প্রণোদনা এবং দেশীয় জাহাজে পণ্য পরিবহনে বাড়তি সুবিধা দেওয়ার সুযোগ লুফে নিচ্ছেন ব্যবসায়ীরা। তাই ব্যবসা সম্প্রসারণের পাশাপাশি দেশীয় পতাকাবাহী সমুদ্রগামী জাহাজের বহর বাড়াচ্ছেন শিল্প মালিকরা। এক্ষেত্রে ১৭তম সমুদ্রগামী জাহাজের মাইলফলক গড়ে ইতিহাসের অংশ হতে চলছে নীরব প্রতিযোগিতা। ইতিমধ্যে ৬৬,৫০০ টন ধারণ ক্ষমতার লাইবেরিয়ার পতাকাবাহী এমভি নিউ চ্যাম্প জাহাজটি কিনে দেশি পতাকাবাহী জাহাজ বহরের শতকের ঘরে পৌঁছার গৌরবের অংশীদার হচ্ছে মেঘনা গ্রুপের মার্কেন্টাইল শিপিং। নৌ বাণিজ্য অফিসে জাহাজটির নিবন্ধনও করেছে প্রতিষ্ঠানটি। যদিও এই জাহাজটি হস্তান্তর হবে জুনে। শতকের সাথে মিলিয়ে তখন এর নতুন নাম হবে এমভি মেঘনা সেঞ্চুরি। আমরা যখন এটা রেজিস্ট্রেশনের জন্য অ্যাপ্লাই করলাম, আমরা দেখলাম যে এখানে প্রায় তখন 98টা জাহাজ, 98 ভেসেল। তখন আমাদের মেঘনা পাইনিয়র নামে একটা জাহাজ রেজিস্ট্রেশন করতে গিয়ে দেখলাম যে 99। তো আমরা তখন ওখানে চিন্তা করলাম যে আমাদের তার একটা জাহাজ কামিং আসতেছে, তো ওটা মনে হয় 100 হবে। তো ফর্চুনেটলি এটা যখন 100-এ পড়ে গেছে, আমরা নামটা ওইভাবে করে মেঘনা সেঞ্চুরি নামে। অপর শিল্প গ্রুপ KSRMও জাহাজ এক নামে একটি জাহাজ কিনেছে, যেটি হস্তান্তর করা হবে চলতি মে মাসেই। এই জাহাজের নিবন্ধন পরে হলেও মালিকানা হস্তান্তর হবে আগে। তাই দুটি প্রতিষ্ঠানের জাহাজকেই ১৭তম জাহাজের তালিকায় রাখছে নৌবাণিজ্য অধিদপ্তর। দেশি পতাকাবাহী জাহাজের মধ্যে বর্তমানে KSRM 25টি আর মেঘনা গ্রুপ
24টি সমুদ্রগামী জাহাজের মালিক। আর 10টি জাহাজ নিয়ে তৃতীয় অবস্থানে আছে আকিজ গ্রুপ। 8টি কন্টেনার জাহাজ নিয়ে চতুর্থ অবস্থানে এইচআর লাইন, আর 7টি জাহাজ নিয়ে পঞ্চম অবস্থান বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসির। দেশীয় পতাকাবাহী জাহাজের বহরে এখন এলপিজি, কন্টেনার কিংবা ভোজ্য তেল পরিবহনের জাহাজও যুক্ত হয়েছে। আন্তর্জাতিক জাহাজের ব্যাপারে বাংলাদেশ এখন ১৭তম জাহাজে উত্তীর্ণ হচ্ছে। এই ১৭তমের ভিতরে আমাদের বড় দুটি প্রতিষ্ঠান মেঘনা শিপিং এবং এসআর লাইন উভয়েরই একটি করে জাহাজ এখন প্রক্রিয়া আছে। আরও বাংলাদেশের ২-৩টা কোম্পানি কন্টেনার জাহাজ কেনার প্রক্রিয়া আছে। বিশেষত বাংলাদেশ শিপিং কর্পোরেশন আরও 6টি কন্টেনার জাহাজ কেনার জন্য নতুন বানানোর জন্য তারা প্রক্রিয়া গ্রহণ করেছে। মেঘনা গ্রুপের এই কর্মকর্তা জানান, দেশে পণ্য পরিবহনের বুকিং কম থাকলেও ইউরোপ, আমেরিকা সহ অন্যান্য দেশে পণ্য পরিবহন করে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। আপনার যে কোনো ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করেন, এটা আসতে রিটার্ন আসতে সময় লাগবে। আর জাহাজ শিল্পের ক্ষেত্রে আপনার যখনই বিনিয়োগটা করবেন, এর পরের দিন থেকে আপনি ট্রেডিং শুরু করে দিতে পারবেন, ফরেন কারেন্সি আর্ন হবে। আমাদের ক্ষেত্রে এখন যেটা হচ্ছে, আমাদের জাহাজগুলো অনেক জায়গায় চার্টার দেওয়া হচ্ছে, বিদেশি কার্গো ক্যারি করতেছে, যার ফলে কি হচ্ছে, আমাদের ফরেন কারেন্সি ইনকাম হচ্ছে এখন প্রচুর। আবার যখন দেশীয় কার্গো ক্যারি করি, তখন আমাদের ফরেন কারেন্সির সাশ্রয় হচ্ছে। এই দুটা জিনিস কিন্তু মূল বিষয়। নৌবাণিজ্য অধিদপ্তর বলছে, দেশি পতাকাবাহী জাহাজ সুরক্ষা আইন কার্যকর হওয়ায় ব্যবসায়ীরা জাহাজ ক্রয়ে উৎসাহিত হচ্ছেন। সেই সঙ্গে মেরিন ক্যাডেট ও নাবিকদের চাকরির সুযোগ বাড়ছে। প্রসার হচ্ছে জাহাজ মেরামত সহ সহযোগী খাতের ব্যবসা। আন্তর্জাতিক নৌ পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি বৃদ্ধি পাবে এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের 100% জাহাজ বাংলাদেশের অফিসার এবং ক্রু দ্বারা চালিত হয়। সেই হিসাবে ক্যাডেট এবং ক্রু ট্রেনিং পাচ্ছে, তাদের চাকরির বাজার প্রশস্ত হবে। তবে শতাধিক সমুদ্রগামী জাহাজের মধ্যে কন্টেইনার জাহাজ মাত্র 9টি। শিপিং এজেন্টদের অভিযোগ, কন্টেনার জাহাজের সংখ্যা কম থাকার ফলে জাহাজ সুরক্ষা আইনের কিছু ধারার কঠোর প্রয়োগের কারণে আমদানি রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। আগামী দিনের চাহিদা পূরণে কন্টেইনার জাহাজের সংখ্যা বাড়ানো এবং জাহাজ সুরক্ষা আইনের কিছু ধারা সংশোধনের আহ্বান তাদের। 90টা জাহাজের মধ্যে 8টা জাহাজ আছে ফ্ল্যাগ জাহাজ, যেটা আমাদের যেই কেরি যে কার্গো আমাদের এখান থেকে কন্টেনার যায়, তার কিন্তু 6 থেকে 9% ক্ষমতা তাদের নাই। যে ফ্ল্যাগ প্রোটেকশন আইনে বিশেষ করে কন্টেনার জাহাজ, ফিডার জাহাজের ক্ষেত্রে যেসব ঘটনাগুলো ঘটছে, আর যদি এটা সহজ না হয়, এভাবে যদি পেনাল্টি শুরু হয়ে যায়, জাহাজ যদি ছাড়পত্র না পায়, তাহলে একসময় কিন্তু আমাদের বিদেশি যারা পতাকাবাহী জাহাজ, তারা কিন্তু এখানে ব্যবসা করার উৎসাহ হারাই ফেলবে। নৌবাণিজ্য অধিদপ্তর জানায়, পণ্য পরিবহন সহ জাহাজ পরিচালনা করে এ খাত থেকে বর্তমানে বছরে আয় হচ্ছে প্রায় $6 বিলিয়ন। চলতি বছরে সমুদ্রগামী জাহাজের সংখ্যা 115তে উন্নীত হবে বলে প্রত্যাশা প্রতিষ্ঠানটির। হাজারা শিউলে, এখন চট্টগ্রাম। এখন দুপুরে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 7 দিন ব্যাপী চলছে এসএমই মেলা। এতে অংশ নিয়েছে বিভিন্ন জেলার ক্ষুদ্র উদ্যোক্তারা। আজ চলছে মেলার চতুর্থ দিন। মেলার সবশেষ জানতে সরাসরি যুক্ত হচ্ছে সহকর্মী শাহিনুল ইসলাম সাগরের সঙ্গে। সাগর, ছুটির দিনে মেলায় আজ ক্রেতা দর্শনার্থীদের সংখ্যা কেমন দেখছেন? পাশাপাশি মেলায় সফলতা নিয়ে অংশ নেওয়া উদ্যোক্তারা কি বলছেন? মেলাতে এসেছি, তারপর থেকেই দেখতে পাচ্ছি যে গতকালের চেয়ে আজকে তাদের অর্থাৎ ক্রেতারা যারা আসছেন তাদের সংখ্যাটা বেড়েছে। অর্থাৎ দিন যত যাচ্ছে, অর্থাৎ আজকে মেলার চতুর্থ দিন, এরপরে 7 দিন যে চলবে সেটি সেই সংখ্যাটা নেহাতি বলা যায় যে খুবই ভালো, অর্থাৎ খুব পজিটিভ ইতিবাচক দিক দিয়ে সেটি আগাচ্ছে। আর নতুন তরুণ যে উদ্যোক্তারা আছেন তারা বেশ সফলতার কথা এখানে বলছেন। তারা নতুন যারা উদ্যোক্তা প্রথমবারের মতো মেলাতে অংশগ্রহণ করেছে, তারা অবশ্য বেশ ভালো সাড়া পাচ্ছেন এবং তারা বলতে চাচ্ছেন যে এরকম মেলা যদি তাদের বিভিন্ন জায়গাতে, দেশের বিভিন্ন জেলাতে যদি অংশগ্রহণ করা যায়, তাহলে তাদের পণ্যের যে বাজারজাত করা, যে মার্কেটিং করা, সেটি তাদের জন্য সহজ হয়। এছাড়াও আমি আপনাদেরকে একটি তথ্য জানাতে চাই, এবারের মেলায় মোট 300-র বেশি
স্টল এখানে অংশ নিয়েছে। এর মধ্যে প্রতিষ্ঠানের সংখ্যা হচ্ছে প্রায় 350টি এবং উদ্যোক্তার সংখ্যা প্রায় 300টি। আমি এবারের মেলাতে দেখেছি সবচেয়ে বেশি যেখানে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পোশাক খাতের এবারের মেলাতে স্টল রয়েছে 75টি। এছাড়াও পাটজাত পণ্যের প্রতিষ্ঠান রয়েছে 42টি, হস্তশিল্পের প্রতিষ্ঠান রয়েছে 38টি, চামড়াজাত পণ্যের প্রতিষ্ঠান রয়েছে 32টি এবং প্রক্রিয়াজাত কৃষি পণ্যের প্রতিষ্ঠান রয়েছে 27টি। এছাড়াও এখানে একই সঙ্গে প্রকৌশল পণ্যের 23টি স্টল আছে, 14টি খাদ্যপণ্যের স্টল রয়েছে। এছাড়াও আমরা দেখছি এখানে তথ্য প্রযুক্তি ভিত্তিক অর্থাৎ আইটি সেক্টরের 13টি পরিষেবা, 5টি ভেষজ শিল্প মেলার এবং এখানে গয়না অর্থাৎ অর্নামেন্টসের প্রায় 5টি প্রতিষ্ঠান মেলাতে অংশগ্রহণ করেছে। এছাড়াও এখানে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে 12টি এসএমই ক্লাস্টারের ক্লাস্টারের লোকজন এখানে অংশগ্রহণ করেছে। আমি সবচেয়ে জানাতে চাই, গত বছর 10 দিনের এসএমই মেলা হয়েছিল, সেখানে প্রায় 19 কোটি টাকার পণ্য অর্ডার পেয়েছিল এবং প্রায় 12 কোটি টাকার মতো পণ্য এখানে কেনাবেচা করা হয়েছিল। এবারে 7 দিনের মেলার আজকে 4র্থ দিন, শেষের দিন জানা যাবে এই বছরের মেলায় কত টাকার কেনাবেচা হয়েছে, সেটি সবশেষ তথ্য। এই ছিল এখান থেকে সবশেষ। এসএমই মেলা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাহিনুল ইসলাম সাগর। বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা উদযাপনে দেশের বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রদীপ প্রজ্বলন, বুদ্ধ পূজা সহ নানা আয়োজন। মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় চলছে বিশেষ প্রার্থনা। আরো দেখুন প্রতিবেদনে। চট্টগ্রামে শত বছরের পুরনো নন্দনকানন বৌদ্ধ বিহার। সকাল থেকে হাজারো ভক্ত অনুসারীর ভিড়। অশ্বত্থ গাছের নিচে প্রদীপ প্রজ্বলন করছেন বৌদ্ধ ধর্মাবলম্বী নানা বয়সী মানুষ। যে গাছের তলায় ধ্যান করে এদিনে বৌদ্ধত্ব লাভ করেছেন তিনি। বিহারে ভান্তে আর ভিক্ষুরা ব্যস্ত দীক্ষাদানে, অষ্টশীল পঞ্চশীল গ্রহণ, সমবেত প্রার্থনায় অহিংসা আর হানাহানি দূর করার শপথ নিচ্ছেন অনুসারীরা। মহানে ধর্মপ্রবক্তার চরণে কেউ কেউ দিচ্ছেন পুষ্পাঞ্জলি আর ভোগের উপকরণ। সেই সাথে নিজের আশা পূরণ, পুরো বিশ্বের শান্তি কামনা আর বৌদ্ধের প্রচারিত বাণী অহিংসা পরম ধর্ম যাতে পৃথিবীতে ছড়িয়ে পড়ে সে কামনা করছেন ভক্তরা। এই দিনে মূলত আমরা এই প্রার্থনা করি যেন সারা বিশ্বে সকল প্রাণী, শুধু মনুষ্য নয়, যত প্রাণী রয়েছে তারা সকলেই যেন দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। পৃথিবীতে যেন হানাহানি মুক্ত হয়ে, হিংসা দূরীভূত হয়ে অহিংসার বাণী যেন সর্বত্র ছড়িয়ে পড়ুক, পৃথিবীতে শান্তির বার্তা বয়ে আনুক। আজকে আমরা এখানে বন্দনা করব, তারপর বুদ্ধকে পূজা করব এবং পঞ্চশীল অষ্টশীল গ্রহণ করব। 3 পার্বত্য জেলায়ও বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ ধর্মীয় উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন। ফুল, পতাকা আর নানা কারুকাজে সাজানো হয়েছে বিহারগুলো। প্রার্থনার পাশাপাশি বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনের বাড়ি যাওয়া, কুশল বিনিময়ে কাটবে আজকের এদিন। এই দিনে আমরা বুদ্ধ স্নান, বুদ্ধ বট গাছের নিচে বুদ্ধ চন্দন জল দিয়ে আমরা পূজা করে থাকি। রাতে আমাদের হাজার প্রদীপ জ্বালে ওনার উদ্দেশ্যে আমরা প্রার্থনা করে শেষ করব। সর্বপ্রথমে শিল গ্রহণ করি এবং চন্দনে জল দ্বারা পানি সিঞ্চন করি এবং সর্বশেষ সন্ধ্যার সময় আমরা হাজার প্রদীপ পূজা করার মাধ্যমে জগতে সকল প্রাণীর প্রতি এবং বিশ্ব শান্তি মঙ্গল কামনা করার উদ্দেশ্যে আমরা সকল প্রতি মৈত্রী চিত্রে বিতরণ করেছি। বৌদ্ধ ধর্মমতে 2500 বছর আগের এই দিনে মহামতি গৌতম বুদ্ধের আবির্ভাব হয়েছিল। তার জন্ম, বোধিলাভ, মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে একে বুদ্ধ পূর্ণিমা বলা হয়। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। এদিকে বুদ্ধ পূর্ণিমার ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটকদের উপস্থিতি। এই বিষয়ে বিস্তারিত জানবো সহকর্মী মনতোষ বেদজ্ঞের কাছ থেকে। মনতোষ, জানাবেন এই সমুদ্র সৈকতে নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এবং হোটেল মোটেলের বুকিং কেমন হলো? উজ্জ্বল, এখন কিন্তু কক্সবাজারে বেশ গরম অনুভূত হচ্ছে। 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং যেটি কিন্তু 42 ডিগ্রি সেলসিয়াসের মতোই আসলে অনুভূত হচ্ছে। এবং দুপুরে গরমের তীব্রতা আসলে বাড়ার পর থেকে দেখছি যে আমরা যে সকালে যে পরিমাণ পর্যটক সৈকতে দেখা গিয়েছে তত কিন্তু পর্যটক এই মুহূর্তে নেই এবং অনেকটাই কিন্তু সৈকতের পরিবেশ ফাঁকা রয়েছে। হোটেল মালিকদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে শহরের যে ভালো মানের হোটেলগুলো রয়েছে সেখানে 40 থেকে
45% পর্যন্ত কক্ষ বুকিং রয়েছে এবং মাঝারি মানের যে হোটেল সেগুলোতে 10 থেকে 20% বা 20 থেকে 30% এরকম কক্ষ বুকিং রয়েছে। এবং সাম্প্রতিক যে পরিস্থিতি সেটি ছুটির দিনগুলোতে আসলে কিছুটা পর্যটক উপস্থিতি থাকছে এবং অন্যান্য দিনগুলোতে গরমের যে তীব্রতা সেটির কারণে হয়তো পর্যটকের উপস্থিতিটা আসলে কিছুটা কম থাকছে। এই কারণে ছুটির দিনগুলোতে যখন পর্যটকের উপস্থিতি কিছুটা বাড়ছে তখন কিন্তু এখানকার যে স্থানীয় ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে, সৈকত কেন্দ্রিক যে ব্যবসা বাণিজ্য রয়েছে, এছাড়া এখানকার যে হোটেল মোটেল রয়েছে, শুটকি পল্লী রয়েছে, এইসব জায়গায় কিন্তু পর্যটকদের আনাগোনা বাড়ার কারণে এখানে বিকিকিনিও আসলে বেড়েছে এবং এই কারণে তাদের যে আর্থিক লাভ সেটি কিন্তু সপ্তাহের অন্যান্য যে দিন সেই দিনের তুলনায় কিন্তু ছুটির দিনগুলোতে কিছুটা পরিস্থিতি কিন্তু ভালোর দিকেই রয়েছে। এই যেহেতু বেশ কিছুদিন ধরে আসলে পর্যটকের একটা খরা কক্সবাজারের উপর দিয়ে গেছে, বিশেষ করে বিগত ঈদের পরে কিছুদিন পর্যটকের চাপ ছিল কক্সবাজারে, এরপর থেকে কিন্তু অনেকটাই পর্যটকের উপস্থিতি কিন্তু আসলে অনেকটাই কম রয়েছে এরপর থেকে। তবে মাঝে মধ্যে যখনই আসলে অবসর মিলছে তখনই কিন্তু পর্যটকের সংখ্যা বাড়ছে এবং এই মুহূর্তে আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু বৃহস্পতিবার বিকেল থেকে আসলে পর্যটকের উপস্থিতিটা বাড়তে পারে এবং শুক্রবারের পর্যটক আরও বাড়বে বলে এখানকার পর্যটন ব্যবসায়ীরা আশা করছেন এবং তারা যে পর্যটকের উপস্থিতি যদি বাড়ে সেক্ষেত্রে তাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে বলে তারা আশা করছেন। উজ্জ্বল, কক্সবাজার সৈকত থেকে এই ছিল আমার কাছে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী মন্তোষ বেদজ্ঞ। এখন দুপুরে নিচ্ছে আরো একটা বিরতি, ফিরছি একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির জানাজায় ঢল নামে জনতার, জনসমুদ্রে পরিণত হয় তেহরানের রাস্তাঘাট। জানাজায় অংশ নেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। বৃহস্পতিবার জন্মস্থান মাসদাদে দাফন করা হবে রাইসিকে। ঈশিতা ব্রহ্ম জানাবেন বাকিটা। কালো পোশাকে তেহরানের রাস্তায় রাইসির কফিনের সঙ্গে হেঁটেছেন শোকার্ত সাধারণ মানুষ। প্রভাবশালী নেতাকে শেষ বিদায় জানাতে মানুষের ঢল নামে। তেহরানের জানাজায় অংশ নিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জানাজা শেষে রাইসির মরদেহ রাখা হবে ইমাম রেজার পবিত্র মাজারে। জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ বলেন, প্রিয় নেতার মৃত্যুতে শোকাহত হলেও আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ইরানিরা। বিপদে দেশের সাধারণ মানুষের পাশে ছিলেন রাইসি। به اصطلاح پشتوانه مردمی اقتصادی به این قدرت نبودیم. اون موقع کسی نتونست یک وجب از خاک کشور ما رو بگیره. الان بعد از وعده صبح صادق اگر کسی بخواد همچین فکری بکنه، از وضعیت مثلا موجود عوض بشه، بهتر بشه شرایط و درسته اوضاع سخته ولی با وجودش خیلی امنیت داشت. মঙ্গলবার কুম শহরে জানাজা শেষে তেহরানে আনা হয় রাইসির মরদেহ। গ্র্যান্ড মোসালা মসজিদে প্রয়াত এই প্রেসিডেন্টের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে রাইসি সহ পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ানের মরদেহ প্রথমে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর তাবরিজে নেওয়া হয়। গেল 19 মে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মৃত্যু হয় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। বৃহস্পতিবার রাইসির জন্মস্থান ইরানের পূর্বাঞ্চলীয় শহর মাসদাদে দাফন হবে। রাইসির মৃত্যুতে শোক প্রকাশ করে জাতিসংঘে অর্ধনমিত রাখা হয়েছে পতাকা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যরা পালন করেছেন 1 মিনিট নীরবতা। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বিশ্বে ভ্রমণের জন্য সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে আবারও স্বীকৃতি পেয়েছে কানাডা। আর নিরাপদ শহর হিসেবে বিবেচিত মন্ট্রিয়াল। ফরাসি ভাষাভাষীদের এই শহর যেন অনেকটাই আলাদা। ইতিহাস, ঐতিহ্য আর সৌন্দর্য দেখতে প্রতিনিয়ত ভিড় বাড়ছে কানাডার মন্ট্রিয়াল। আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। অসাধারণ সব স্থাপত্য, নান্দনিক রূপ আর মন মাতানো সৌন্দর্য সবই এক রেখায় এসে মিলিত হয়েছে মন্ট্রিয়ালে। কানাডার পূর্বাঞ্চলের প্রদেশ কুইবেকের সবচেয়ে বড় শহর মন্ট্রিয়াল। ফরাসি কৃষ্টিতে গড়ে ওঠা নগরীতে রয়েছে হাজার বছরের সভ্যতা। যুক্তরাষ্ট্র ভিত্তিক ভ্রমণ ইন্স্যুরেন্স কোম্পানি বার্কশায়ার হ্যাথওয়ে ট্রাভেল প্রোটেকশন বলছে, চলতি বছর ভ্রমণের জন্য কানাডা বিশ্বের সেরা নিরাপদ গন্তব্য। এরপরে রয়েছে সুইজারল্যান্ড ও নরওয়ে। শহর হিসেবে মন্ট্রিয়াল বিশ্বের দ্বিতীয় নিরাপদ স্থান ভ্রমণকারীদের জন্য। সব খাবার দাবার সস্তা, চলাফেরা যে কোনো কর্নারে, বাস, মেট্রো, চলাফেরা অনেক সুন্দর এবং খুব সহজে যাতায়াত
বা করা যায়। অন্যান্য দেশে থেকেও মন্ট্রিয়াল শহর অনেক শান্তি শহর আমি মনে করি এবং আমরা খুবই আনন্দে আছি। মন্ট্রিয়ালে আসলে লিভিং কস্টটা যেভাবে সারা ওয়ার্ল্ডের হিসাব করে ওই হিসাবে আমরা আসলে আমাদের মন্ট্রিয়ালের লিভিং কস্ট অনেক কম, বিশেষ করে যারা বিদেশ দেশ থেকে আসে, অন্যান্য দেশ থেকে আসে, বেশিরভাগ প্রবাসীরা এখানে আসে। কারণ এখানে এমন একটা জায়গা যেখানে সবাই বন্ধু সুলভ এবং সুন্দর একটা সিটি। আমরা অনেক ভালোভাবে আছি, আমরা অনেক সুন্দর আছি আমাদের শহরের, এবং নিরাপত্তা থেকে আরম্ভ করে সবকিছু আমাদের ভালো। মে থেকে অক্টোবর এই 6 মাস সবথেকে বেশি পর্যটক বেড়াতে আসেন কানাডায়। দিন দিন এই সংখ্যা বাড়ছে। 2022 সালে ভ্রমণ করেন 5 কোটির বেশি মানুষ। 2023 সাল এই সংখ্যাকেও ছাড়িয়ে যায়। বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট থাকায় বাংলাদেশিরাও আসছেন আগের চেয়ে বেশি। কানাডার বিভিন্ন স্থানে যেখানে জিনিসপত্রের দাম আকাশচুম্বী, সেখানে ব্যতিক্রম মন্ট্রিয়াল। এই শহরে তাই পর্যটকরা আসেন এবং স্বাচ্ছন্দ্যে তাদের কেনাকাটা করতে পারেন। এই মন্ট্রিয়াল শহরে হাজার হাজার বাংলাদেশি তাদের ব্যবসা বিস্তৃত করেছেন, অনেকে আবার পেশাগত নানা কাজে এখানে অবস্থানও করেন। সৈয়দ ইফতেখার, এখন, কানাডা। শেষ করছি এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon।